আগের ক্লাসটাই বিলিরুবিনের নর্মাল মেটাবলিজম ডিসকাস করেছি। আজকে এই বিলিরুবিন মেটাবলিজম রিলেটেড কয়েকটা টপিক ডিসকাশন করব, যেগুলো ক্লিনিক্যালি খুব রিলেভেন্ট এবং জানা দরকার, না হলে একটু অসুবিধা হয়। তো একদম সময় নষ্ট না করে মেন টপিকে আমরা চলে আসি। আগের ক্লাসে আমরা দেখে নিয়েছি যে বিলিরুবিন কিভাবে তৈরি হয়। বিলিরুবিনের দুটো পার্ট ছিল, একটা হচ্ছে আনকনজুগেটেড বিলিরুবিন, আর একটা হলো কনজুগেটেড। ব্লাডে মানে হিউম্যান ব্লাডে বিলিরুবিনের নর্মাল লেভেল হচ্ছে 0.2 to 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এটার স্ট্যান্ডার্ড ভ্যালু, এগুলো বুক টু বুক ডিফার করে, কোনো বইয়ে লেখা থাকে 0.3 থেকে 1.2, তো ওগুলো একটু ভ্যারিয়েশন হতে পারে, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে 0.2 থেকে 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। এবার কতগুলো জিনিস আমাদের জানতে হবে। যেমন একটা কথা আমরা খুব জানি, জন্ডিস। এর পাশাপাশি আরো কয়েকটা শব্দ আছে যেগুলো আমাদের জানা দরকার। তার মধ্যে একটা হলো হাইপার বিলিরুবিনেমিয়া, আর একটা কথা হলো ইকটেরাস। জন্ডিসের আরেকটা নাম হচ্ছে ইকটেরাস। আর একটা কথা আছে কোলিস্টাসিস। আজকে আমরা জানবো যে জন্ডিস কাকে বলে, হাইপার বিলিরুবিনেমিয়া কাকে বলে, ইকটেরাস কাকে বলে, কোলেস্টাসিস কাকে বলে। এখন ছোট ছোট করে আমরা জেনে নেব। তাহলে এবার চলে যাচ্ছি। প্রথমে যেটা আমাদের জানতে হবে যে হাইপার বিলিরুবিনেমিয়া মানে কি। হাইপার বিলিরুবিনেমিয়া কথাটার মানে হচ্ছে যে ব্লাডে যদি বিলিরুবিনের লেভেল নর্মাল থেকে বেশি হয়ে যায়, তাহলে হাইপার বিলিরুবিনেমিয়া কথাটার মানে হলো এক্সেস বিলিরুবিন ইন ব্লাড। এবার ব্লাডে বিলিরুবিন বেড়ে গেছে মানেই সেটা কিন্তু জন্ডিস না। তাহলে জন্ডিসের ডেফিনিশনটা কি? তাহলে সিম্পল, যেটা আমরা দেখলাম যে বিলিরুবিনের নর্মাল লেভেল হচ্ছে 0.2 to 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার। তাহলে ব্লাডে যদি বিলিরুবিনের লেভেল বিকামস মোর দেন 1.2 মিলিগ্রাম পার ডেসিলিটার, তাহলে সেটাকেই বলছি আমরা হাইপার বিলিরুবিনেমিয়া। এবার হাইপার বিলিরুবিনেমিয়া বা বিলিরুবিন ব্লাডে বেড়ে গেছে তার মানেই কিন্তু সেটা জন্ডিস না। তাহলে এবার আমাকে জানতে হবে যে জন্ডিসের প্রপার ডেফিনেশনটা কি। তাহলে এবার আমি বলবো যে জন্ডিসের প্রপার ডেফিনেশনটা কি। তাহলে এবার আমি বলছি, জন্ডিসের ডেফিনিশন হচ্ছে ইট ইজ দ্য yellowish discoloration of skin, eyes and mucous membrane due to excess bilirubin in blood। অর্থাৎ ব্লাডে যদি বিলিরুবিনের লেভেলটা বেড়ে যায় তাহলে কি হবে, স্কিন ইয়েলো হয়ে যায়, ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যায়। চোখের, যেটা বললাম আইস মানে চোখের যে স্ক্লেরা থাকে সেইখানে ডিপোজিট হয়,
চোখটা হলুদ হয়ে যাবে, আর মিউকাস মেমব্রেন যেমন হচ্ছে আমাদের জিভের নিচে বা আপার প্যালেট এগুলো ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে যায়। তাহলে এই যদি কন্ডিশন হয় তাহলে আমরা বলবো সেটা জন্ডিস। এবার হচ্ছে জন্ডিস যদি ক্লিনিক্যালি ডিটেক্টেবল হতে হয়, মানে হচ্ছে যে চোখ হলুদ হয়ে গেছে, ওই স্কিন হলুদ হয়ে গেছে, মিউকাস মেমব্রেন ইয়েলোইশ ডিসকালারেশন হয়ে গেছে, তাহলে বিলিরুবিনের পরিমাণ অ্যাটলিস্ট 3 মিলিগ্রাম পার ডেসিলিটার হতে হবে। এটাও ভ্যালুটা বিভিন্ন বইয়ে ডিফার করে, কোনো বইয়ে লেখা আছে 2.5। মোট কথা এতটা মানে বিলিরুবিন ব্লাডে বাড়তে হবে যাতে করে ক্লিনিক্যালি বা খালি চোখে ডে লাইটে, নর্মাল লাইটে চোখটা হলুদ বোঝা যায়, বা মিউকাস মেমব্রেন ইয়েলোইশ হয়ে গেছে, বা স্কিন ইয়েলোইশ হয়ে গেছে, সেই কন্ডিশনটাকেই বলবো আমরা জন্ডিস। এবার তার মানে কি, যে কারো যদি দেখা যায় যে বিলিরুবিন লেভেলটা 1.5 হয়েছে বা 2 হয়েছে, তাহলে এই বিলিরুবিন লেভেলে হতে পারে যে চোখ বা হচ্ছে মিউকাস মেমব্রেন বা স্কিন ইয়েলো হয়নি, তাহলে এটাকে আমরা বলবো হাইপার বিলিরুবিনেমিয়া বাট নট জন্ডিস। তাহলে কি বলতে পারি, যে অল হাইপার বিলিরুবিনেমিয়াস আর নট জন্ডিস, বাট অল জন্ডিস আর হাইপার বিলিরুবিনেমিয়া। তাহলে যদি বিলিরুবিন লেভেল মোর দেন 3 মিলিগ্রাম পার ডেসিলিটার, বা কোনো কোনো বইয়ে লেখা আছে মোর দেন 2.5 মিলিগ্রাম পার ডেসিলিটার হয়, এবং সেটা ক্লিনিক্যালি ডিটেক্টেবল হয়, ভিজিবল হয় ইন ন্যাচারাল ডে লাইট, তখন আমরা সেটাকে বলবো জন্ডিস। তাহলে ব্লাডে সামান্য একটু মানে বিলিরুবিন বেড়ে গেছে 1.3 বা 1.4, 1.5 বা 2, অথচ মানে স্কিন বা হচ্ছে মিউকাস মেমব্রেন বা আই ইয়েলো হয়নি, সেটা হাইপার বিলিরুবিনেমিয়া বাট নট জন্ডিস। এটাই হচ্ছে মেডিকেল সায়েন্সের একেবারে ক্লিয়ার কাট ডিমার্কেশন, যে কখন হাইপার বিলিরুবিনেমিয়া আর কখন জন্ডিস। তাহলে অ্যাটলিস্ট বোঝা গেল যে হাইপার বিলিরুবিনেমিয়া এবং জন্ডিসের মধ্যে ক্লিনিক্যালি বা বাই ল্যাবরেটরি টেস্ট আমরা কি করে ডিফারেন্সিয়েট করবো। তাহলে কারো জন্ডিস হয়ে গেছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ জন্ডিস, সেটা অবশ্যই হাইপার বিলিরুবিনেমিয়া। বাট বিলিরুবিন স্লাইটলি বেড়েছে, আইএস বা মিউকাস মেমব্রেন বা হচ্ছে স্কিন ইয়েলোইশ ডিসকালারেশন হয়নি, দ্যাট ইজ নট জন্ডিস, দ্যাট ইজ হাইপার বিলিরুবিনেমিয়া। তাহলে এটা আশা করি বোঝা গেছে। আরেকটা কথা যেটা বললাম, ইকটেরাস। অনেক সময় ইকটেরাস কথাটা মেডিকেল সায়েন্সে মানে জন্ডিসের পাশাপাশি বা জন্ডিসের পরিবর্তে ব্যবহার করা হয়। এবার ইকটেরাস কথাটার অ্যাকচুয়াল মানে হচ্ছে অ্যাকচুয়ালি ইয়েলোইশ ডিসকালারেশন অফ আইজ। আইজের মধ্যে হচ্ছে স্ক্লেরা। তাহলে চোখের যখন স্ক্লেরা মানে বিলিরুবিন বেড়ে গেছে, হাইপার বিলিরুবিনেমিয়া হয়ে গেছে, জন্ডিস হয়ে গেছে, এবং কোনো ফিজিশিয়ান বা কোনো মানুষ ক্লিনিক্যালি দেখতে পাচ্ছে যে চোখটা হলুদ হয়ে গেছে, ইয়েলো হয়ে গেছে, দ্যাট ইজ কল্ড ইকটেরাস। তাহলে বোঝা গেল যে ইকটেরাস জিনিসটাকে, তাহলে যখন আমরা ক্লিনিক্যালি দেখছি কারো জন্ডিস হয়েছে এবং চোখ হলুদ হয়ে গেছে বিকজ অফ এক্সেস বিলিরুবিন, সেই যে চোখের হলুদ হয়ে যাওয়াটা, সেটাকে বলা হয় ইকটেরাস। নর্মালি আমরা কি করি, যখন কারো জন্ডিস আমরা দেখি, বেশি হলে তো পুরো চোখটাই হলুদ হয়ে যায়, কিন্তু ন্যাচারালি যখন আমরা ক্লিনিক্যালি এক্সামিন করি, আমরা চোখের আপার স্ক্লেরাটা দেখি, উপরে কনজাংটাইভা আছে, সাদা পোর্শনটা আছে। যখনই আমরা এই লিডটা উপর দিকে তুলবো, পেশেন্ট নিজের দিকে তাকাতে বলবো, তাহলে আপার স্ক্লেরাটা দেখবো থ্রু দ্য কনজাংটাইভা। তাহলে আপার স্ক্লেরা থ্রু দ্য কনজাংটাইভা, আমি আপার আইলিডটাকে উপরে লিফট করবো, পেশেন্টকে নিচের দিকে ডাউনওয়ার্ড লুক করতে বলবো, তখন আমি দেখতে পাবো যে চোখের স্ক্লেরাটা ইয়েলো হয়ে গেছে, আই এম ভিজিটিং থ্রু দ্য কনজাংটাইভা। তাহলে সেটাই হচ্ছে স্ক্লেরা বা সরি ইকটেরাস। তাহলে হচ্ছে যে যখন কোনো পেশেন্টকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি বা সাসপেক্ট করি যে জন্ডিস হয়েছে বা হতে পারে, বা আমি জন্ডিস দেখছি, তাহলে কোন কোন জায়গাগুলো আমরা এক্সামিন করি সেটা ছোট্ট করে বলে দিচ্ছি। তাহলে যেটা বললাম, প্রথমে যেটা আমরা দেখি, তাহলে ছোট্ট করে একদম এক কথায় বলতে গেলে আইস মানে চোখ দেখি, বা চোখের কোন জায়গাটা, তাহলে সেটা বলতে হবে
আপার স্ক্লেরা থ্রু কনজাংটাইভা। আমরা কিভাবে দেখি? আপার আইলিডটাকে উপরে লিফট করব, পেশেন্টকে ডাউনওয়ার্ড লুক করতে বলবো, তাহলে আমরা আপার স্ক্লেরাটা দেখতে পাবো থ্রু দ্য কনজাংটাইভা। তারপর অবশ্যই স্কিন দেখি, জেনারেলাইজড স্কিন। তারপর যেটা আমরা দেখি সেটা হলো হাতের পাম আর পায়ের যে সোল আছে, তাহলে পাম এন্ড সোল। আর আমরা কোথায় দেখি? লোয়ার সারফেস অফ দ্য টাং, টাঙ্গের নিচে যে মিউকাস মেমব্রেন আছে, আপার প্যালেট। তাহলে লোয়ার সারফেস অফ টাং এন্ড আপার প্যালেট বা হার্ড প্যালেট। তাহলে এই জায়গাগুলোতে আমরা জন্ডিস ক্লিনিক্যালি দেখি, এবং অবশ্যই পেশেন্টকে নর্মাল বা ন্যাচারাল ডে লাইটে নিয়ে গিয়ে দেখবে। আর্টিফিশিয়াল লাইটে দেখলে কিন্তু হবে না, বা ডার্কনেসে দেখলে হবে না। তাহলে এটা হয়ে গেল ইকটেরাস। আরেকটা হচ্ছে কথা, যেটা একটু আগে বললাম, কোলিস্টেসিস। কোলিস্টেসিস বা কোলেস্টেসিস। আমি কালকেই মানে আগের ক্লাসটাতেই ডিসকাশন করেছি যে লিভারের হেপাটোসাইটে যখন বিলিরুবিনের কনজুগেশন হলো, ক্যানালিকুলার মেমব্রেন দিয়ে সিক্রেশন হয়ে বাইল ক্যানালিকুলার সিস্টেম দিয়ে কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট দিয়ে আলটিমেটলি কোথায় ওপেন হচ্ছে? সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম, পেটের মধ্যে, স্মল ইন্টেস্টিনের মধ্যে। তাহলে এই যে বাইল ফ্লো, মানে লিভার থেকে শুরু করে একদম আপ টু দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম অফ দ্য ইন্টেস্টিন অর অ্যাবডোমেন, এই যে পুরো বাইল ফ্লো পাথওয়ে, এই পাথওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, বাইল নিচের দিকে না নামতে পারে, দ্যাট ইজ কল্ড কোলিস্টেসিস। মানে স্টেসিস অর ইম্পেডেন্স অর অবস্ট্রাকশন টু দ্য ফ্লো অফ দ্য কোলি, অর্থাৎ বাইল। মানে বাইলের ফ্লোতে যদি কোনো অবস্ট্রাকশন তৈরি হয়, স্টেসিস হয়, ইম্পেডেন্স তৈরি হয়, দ্যাট ইজ কল্ড কোলিস্টেসিস। তো কোলিস্টেসিসের সিম্পল মানে মিনিং হচ্ছে অবস্ট্রাকশন অর ইম্পেডেন্স টু বাইল ফ্লো। মানে লিভার থেকে যে বাইল সিক্রেশন হয় তার মধ্যে কিন্তু বিলিরুবিন থাকে। তাহলে বাইলের মধ্যে কি কি থাকে? বাইলের মধ্যে তিনটে জিনিস থাকে। একটা অবশ্যই বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন। আর থাকবে বাইল অ্যাসিড বা বাইল সল্ট, আর একটা থাকে কোলেস্টেরল। তাহলে বাইল ফ্লোতে যদি কোনো অবস্ট্রাকশন হয়, সেটাকে বলছি আমরা কোলেস্টেসিস। তাহলে কি হবে? এই বিলিরুবিন, বাইল সল্ট বা কোলেস্টেরল যে মানে বাইল ক্যানালিকুলার সিস্টেম দিয়ে কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট যে মানে সিবিডি হয়ে যখন ডুওডেনামে আসে, তাহলে এটা আসতে পারবে না। তাহলে কি হবে? লিভার সেলের মধ্যে এই বিলিরুবিন, বাইল অ্যাসিড বা কোলেস্টেরল এগুলো জমা হতে থাকবে। যদি এখানে একটা আমি হেপাটোসাইট ড্র করি, এখান থেকে বাইল সিক্রেশন হচ্ছে, সরি হ্যাঁ, মানে বিলিরুবিন বা বাইল সিক্রেশন হচ্ছে, বিলিরুবিনটাই বলছি এখানে আমি, বাইল সল্ট। তাহলে কি হবে? যদি কোনো অবস্ট্রাকশন থাকে, কোলেস্টেসিস থাকে, তাহলে কি হবে? কনজুগেটেড বিলিরুবিন হেপাটোসাইটের মধ্যে অ্যাকুমুলেট হতে শুরু করবে। আমি কালকেই বলেছিলাম যে এইখানে একটা প্রোটিন চ্যানেল থাকে যার নাম হচ্ছে MRP3, এবং এটার নাম ছিল MRP2। তখন এই MRP3 দিয়ে এই কনজুগেটেড বিলিরুবিন ব্লাডে চলে যায়। তাহলে অবস্ট্রাকটিভ যদি জন্ডিস হয় বা কোলিস্টেসিস হয়, এখানে আমি কোলিস্টেসিস বলছি, তাহলে কি হবে? এই কনজুগেটেড বিলিরুবিন MRP3 চ্যানেল দিয়ে ব্লাডে অ্যাকুমুলেট হতে শুরু করবে। শুধু কনজুগেটেড বিলিরুবিন না, এই যে বাইল সল্ট বা বাইল অ্যাসিড, এগুলো কিন্তু ব্লাডে চলে যাবে।
বাইল সল্ট বা বাইল অ্যাসিড। তাহলে যখন ব্লাডে কনজুগেটেড বিলিরুবিন বাড়তে শুরু করবে, জন্ডিস হবে, যে চোখ হলুদ হবে, স্কিন হলুদ হবে, আরো সিমটম হবে, সেটা আসছে। আর এই যে বাইল সল্ট, এগুলো কি হয়, ব্লাডে যখন চলে গেল এক্সেস বাইল সল্ট কারণে নামতে পারছে না, অবস্ট্রাকশন আছে, ইম্পেডেন্স আছে, কোলিস্টেসিস হয়েছে, তাহলে সেই বাইল সল্ট বা বাইল অ্যাসিডগুলো ব্লাডে যাবে এবং ব্লাড থেকে সাবকিউটেনিয়াস টিস্যুতে ডিপোজিট হয়ে যায়। তাহলে এই যে বাইল সল্ট যখন অবস্ট্রাকশনের জন্য নিচে নামতে পারছে না, হেপাটোসাইট থেকে ব্যাকফ্লো হয়ে ব্লাডে যাচ্ছে এবং ব্লাড থেকে বাইল সল্ট কোথায় ডিপোজিট হবে, সাবকিউটেনিয়াস টিস্যুতে। সাবকিউটেনিয়াস টিস্যু, আর এই সাবকিউটেনিয়াস টিস্যুতে যে নার্ভ এন্ডিং গুলো রয়েছে, সে নার্ভ গুলো ইরিটেট হয়ে যায়। নার্ভস আর ইরিটেটেড। কার দ্বারা ইরিটেটেড হয়? বাইল সল্ট। সেই জন্য শরীরে ইচিং হয়। তাহলে কোনো পেশেন্টের যদি কনজুগেটেড বিলিরুবিন বেশি করে ব্লাডে বেড়ে যায়, তার সাথে বডিতে ইচিং হচ্ছে, তাহলে সেটা আমাদের বুঝতে হবে যে কোলিস্টেসিস হচ্ছে, যার ফলে বাইল সল্ট বা বাইল পিগমেন্ট বা হচ্ছে যে বিলিরুবিন ব্যাক করে ব্লাডে যাচ্ছে, বিলিরুবিন বাড়বে, আর বাইল সল্ট গুলো সাবকিউটেনিয়াস টিস্যুতে ডিপোজিট হয়ে সেখানকার নার্ভগুলোকে ইরিটেট করবে, পেশেন্ট ইচিং হবে, একটা চুলকানি থাকবে। সেই ইচিং বা চুলকানিটা কিন্তু কোনো অ্যালার্জি থেকে হচ্ছে না, রেদার এই বাইল সল্ট নার্ভ এন্ডিং গুলোকে ইরিটেট করবে, যার ফলে পেশেন্টের একটা ইচিং থাকবে। এটা করে আশা করছে বোঝা গেল। এবার কোলিস্টেসিস দু রকমের হয়। যদি অবস্ট্রাকশনটা লিভার সেলের ভিতর বা উইদিন দ্য লিভার বা লিভারের মধ্যে হয়, তাহলে যদি কোলিস্টেসিস হয় উইদিন দ্য লিভার, তাহলে সেটাকে বলি আমরা ইন্ট্রাহেপাটিক কোলিস্টেসিস। তার মানে কি, লিভারে যদি কোনো ইনফ্লামেশন হয়, হেপাটাইটিস হয়, সেটা কোনো ভাইরাল হেপাটাইটিস হতে পারে, কোনো ড্রাগ ইনডিউসড হতে পারে, বা প্রেগনেন্সিতে হতে পারে, বা কিছু ড্রাগ ইনডিউসড হয় যেটা বললাম, তাহলে কি হবে, লিভার যে সেলগুলো থাকে ইনফ্লামেশন প্রদাহ হবে, হেপাটাইটিস হবে। হেপাটাইটিস হলে সেলগুলো সোয়েলিং করে যায়, যার ফলে কি হবে, এই যে বাইল ক্যানালিগুলোর সিস্টেমগুলো আছে কম্প্রেশনের জন্য ব্লক হয়ে যায়, তাহলে বাইল ফ্লোটা নর্মালি হতে পারে না, তখন ওই কোলিস্টেসিস হয়। যেহেতু মানে কারণটা হচ্ছে উইদিন দ্য লিভার, হেপাটোসাইট গুলো সোয়েলিং হয়ে গেছে বিকজ অফ হেপাটাইটিস, তাহলে সেইটাকে বলা হয় ইন্ট্রা হেপাটিক কোলিস্টেসিস, মানে যখন কোলিস্টেসিসটা হচ্ছে উইদিন দ্য লিভার। আর যদি কোলিস্টেসিস হয় বিকজ অফ অবস্ট্রাকশন আউটসাইড দ্য লিভার, আউটসাইড দ্য লিভার যদি হয় অবস্ট্রাকশনটা, তাহলে সেটাকে বলি আমরা এক্সট্রা হেপাটিক কোলিস্টেসিস। এক্সট্রা হেপাটিক কোলিস্টেসিস অনেক কারণেই হতে পারে। যদি সিবিডিতে স্টোন থাকে, বা হচ্ছে পেরি অ্যাম্পালারে একটা কার্সিনোমা হয়, বা ভাটার অফ অ্যাম্পুলা বা যেখানে অ্যাম্পালা অফ ভাটার হয় সেই জায়গা যদি কোনো অবস্ট্রাকশন হয়, বা হচ্ছে অন্য কোনো টিউমার একটা হয়ে গেছে, বা লিম্ফ নোড বড় হয়ে গিয়ে সিবিডিকে কম্প্রেশন করছে, বা হচ্ছে অনেক সময় গলব্লাডার স্টোন ইম্প্যাক্টেড হয়ে সিবিডিকে কম্প্রেশন করছে, এই সমস্ত কারণে যদি বাইল ফ্লো মানে না হতে পারে, অবস্ট্রাকশন হয়, কারণ যেহেতু অবস্ট্রাকশনটা আউটসাইড দ্য লিভার, তাহলে সেটাকে বলবো আমরা এক্সট্রা হেপাটিক কোলিস্টেসিস। এই কোলিস্টেসিসে যে জন্ডিসটা হয় সেটাকে বলা হয় অবস্ট্রাকটিভ জন্ডিস। এটা একটু পরে আসছি। তাহলে কোলিস্টেসিস আমরা কোথায় পাবো? অবস্ট্রাকটিভ জন্ডিসে। সেটা হতে পারে উইদিন দ্য লিভার, দ্যাট ইজ দ্য ইন্ট্রাহেপাটিক কোলিস্টেসিস, সেটা হতে পারে আউটসাইড দ্য লিভার, দ্যাট ইজ এক্সট্রা হেপাটিক কোলিস্টেসিস। তাহলে এই টার্মগুলো বোঝা গেল যে হোয়াট ইজ হাইপার বিলিরুবিনেমিয়া, হোয়াট ইজ জন্ডিস, হোয়াট ইজ ইকটেরাস এন্ড হোয়াট ইজ কোলিস্টেসিস। তাহলে কোলিস্টেসিস দু রকম হলো, ইন্ট্রাহেপাটিক এবং এক্সট্রা হেপাটিক।
তাহলে জন্ডিসের আমরা ডেফিনেশন জেনে নিয়েছি, একটু ছোট্ট করে খালি বলে দিই যে টাইপস অফ জন্ডিস। একটা টাইপ হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস, আরেকটা নাম হচ্ছে হেমোলাইটিক জন্ডিস, একটা হয় ইন্ট্রা হেপাটিক, প্রি হেপাটিক বা হেপাটিক বলতে পারি, হেপাটিক জন্ডিস। আরেকটা হয় পোস্ট হেপাটিক বা যেটাকে বলি আমরা অবস্ট্রাকটিভ জন্ডিস। প্রি হেপাটিক কথাটার মানে কি? প্রি হেপাটিক মানে হচ্ছে যখন জন্ডিস হচ্ছে, বিলিরুবিন ব্লাডে বেড়ে যাচ্ছে, তার যে কারণ বা কজ সেটা হচ্ছে লিভারের আগের কন্ডিশন। এখানে একটা কথা বলে দিই প্রথমে, যে জন্ডিসটা কিন্তু কোনো ক্লিনিক্যাল ডায়াগনোসিস না, এটা হচ্ছে জাস্ট একটা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অফ অ্যান আন্ডারলাইং ডিজিজ। তাহলে কোনো পেশেন্টের যখন কোনো জন্ডিস হয়েছে, ডাক্তার বা ফিজিশিয়ানদের কাজ হচ্ছে কারণটাকে খুঁজে বার করা, কারণ প্রত্যেকটা কারণে আলাদা আলাদা ট্রিটমেন্ট প্রোটোকল আছে। তাহলে প্রি হেপাটিক মানে হচ্ছে যে যখন জন্ডিসটা হচ্ছে বা বিলিরুবিন বেড়ে যাচ্ছে, তার কারণটা লিভারের আগে। এবার কালকেই আমরা ডিসকাশন করেছি যে যখন আরবিসি ভেঙে যায়, এখান থেকে একটা জিনিস বেরিয়ে আসে হিম, এই হিম মেটাবোলাইজ হয়ে আলটিমেটলি বিলিরুবিন তৈরি হয়। তাহলে যদি কোনো কারণে কারো রক্তের মধ্যে আরবিসি প্রিম্যাচিওরলি ডিস্ট্রাকশন হতে শুরু করে বা সময়ের আগেই ভাঙতে শুরু করে, আরবিসির নর্মাল লাইফ স্প্যান বা অ্যাভারেজ লাইফ স্প্যান হচ্ছে 120 ডেজ। এবার যদি কারো কোনো ডিজিজের কারণে আরবিসির লাইফ স্প্যান কমে যায় এবং প্রিম্যাচিওর হিমোলিসিস হয়, আরবিসি গুলো ভেঙে যায়, তাহলে কি হবে? বেশি বেশি করে হিমোগ্লোবিন বেরিয়ে আসবে, বেশি বেশি করে হিম তৈরি হবে, সেটা ফার্দার মেটাবলিজম হয়ে বেশি বেশি করে বিলিরুবিন তৈরি করবে। যেহেতু কারণটা লিভারের মধ্যে নয়, লিভারের আগেই ব্লাড ভেঙে যাওয়ার কারণে হচ্ছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে প্রি হেপাটিক জন্ডিস বা হেমোলাইটিক। মানে হচ্ছে যে যেহেতু আরবিসির লাইসিস হচ্ছে, বা এটাকে বলছি আমরা প্রি ম্যাচিওর আরবিসি লাইসিস। এরকম যে কন্ডিশন গুলো হয় সেটাকেই বলি আমরা প্রি হেপাটিক জন্ডিস। এবার এক্সেস ব্লাড ভেঙে যাওয়ার অনেক কোনো কারণ থাকতে পারে, কোনো এনজাইম ডেফিসিয়েন্সি থাকতে পারে, বিশেষ করে G6PD ডেফিসিয়েন্সি বা থ্যালাসেমিয়া যে সমস্ত পেশেন্ট হয়, বা কারো অটো ইমিউন হিমোলাইটিক কিছু অ্যানিমিয়া হয়, বিশেষ করে এসএলইতে হয়, আরো কিছু অটো ইমিউন কন্ডিশন আছে, বা এক্সেস ব্লাড ট্রান্সফিউশন হয়েছে, কারো থ্যালাসেমিয়া আছে। এই সময় থ্যালাসেমিয়াতেও যেটা হয় যে আরবিসি গুলো টাইমের আগেই লাইসিস হয়ে যায়। তাহলে এই যে কন্ডিশন গুলো যেখানে এক্সট্রা মানে বেশি বেশি করে ব্লাড প্রিমেচুর আরবিসি লাইসিস হচ্ছে, সেই যে কন্ডিশন গুলো সেটাকে বলা হয় প্রি হেপাটিক জন্ডিস। এখানে যেটা আমরা দেখব যে আনকনজুগেটেড বিলিরুবিনটা বেশি করে বাড়বে। তার কারণটা হচ্ছে যেহেতু মানে এক্সেসিভ আরবিসির হিমোলিসিস হচ্ছে, ভেঙে যাচ্ছে বা লাইসিস হচ্ছে, তাহলে হিমটা বেশি বেশি করে তৈরি হবে এবং লিভারের একটা ক্যাপাসিটি আছে যে ও কতটা কনজুগেট করতে পারবে। তাহলে যখন এক্সট্রা হিমোলিসিস হচ্ছে, বেশি বেশি করে ব্লাড ভেঙে যাচ্ছে, বেশি বেশি করে হিম তৈরি হচ্ছে, তাহলে ততটা পরিমাণ কনজুগেশন করতে পারবে না। সেই জন্য যাদের প্রি হেপাটিক জন্ডিস হয় বা হেমোলিটিক জন্ডিস হয়, তাদেরকে আমরা রিপোর্টে দেখব যে আনকনজুগেটেড বিলিরুবিনটা উইল বি মোর অ্যাজ কম্পেয়ার টু দা কনজুগেটেড বিলিরুবিন, এবং লিভার এনজাইম, লিভার হিস্টোপ্যাথোলজি নর্মাল থাকে। তাহলে এটা একটা গেল। হেপাটিক জন্ডিস মানে হচ্ছে যখন কোনো একটা কারণ লিভারের মধ্যে আছে, যেটা একটু আগেও বললাম, সেটা কোনো ভাইরাল হেপাটাইটিস হতে পারে, হেপাটাইটিস A B C বা E হতে পারে,
বা অন্য কোনো ড্রাগ ইনডিউসড হতে পারে, প্রেগনেন্সির সময়ে হচ্ছে। তাহলে এই যে কন্ডিশনগুলো বা হচ্ছে এমনি কোনো একটা কেমিক্যাল থেকে একটা হেপাটাইটিস হলো, তাহলে যখন একটা ইটসেলফ লিভারের মধ্যে কারণটা আছে, সেইটাকে বলবো আমরা হেপাটিক জন্ডিস। এবং হেপাটিক জন্ডিসে যেটা আমরা দেখব যে কনজুগেটেড এবং আনকনজুগেটেড দুটোই বাড়বে। লিভার এনজাইমগুলো অবশ্যই বেড়ে যাবে। ডিটেলসে আমি যাচ্ছি, শুধু শর্ট ডেসক্রিপশনে আমি বলছি যে কোনটা কিভাবে হয়। আর এখানে যেটা হয়, আমি যেটা একটু আগে বললাম, যে যেহেতু হেপাটাইটিস হচ্ছে এখানকার বেসিক যে প্যাথোফিজিওলজি সেটা হলো হেপাটাইটিস, মানে ইনফ্লামেশন অফ দ্য হেপাটিক সেল বা হেপাটোসাইট, সেই জন্য এটাকে বলছি আমরা হেপাটাইটিস। কারণগুলো বললাম কি কি কারণে হয়। এখানে কি হবে, সেলগুলো সোয়েল হবে, বাইল ফ্লোতে একটা ইম্পেডেন্স হবে, অবস্ট্রাকশন হবে। তাহলে এখানে যেটা হবে সেটা হলো ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। তাহলে যেটা হচ্ছে হেপাটিক জন্ডিস বা হেপাটাইটিস থেকে হচ্ছে, সেটাই হলো কিন্তু বেসিক্যালি ইন্ট্রাহেপাটিক কোলেস্টেসিস। এখানে অবশ্যই লিভার এনজাইমগুলো প্রচুর পরিমাণে বেড়ে যায়, যেমন এএসটি বেড়ে যাবে বা এএলটি বেড়ে যাবে। এখানে অ্যালকালাইন ফসফেটেজ নর্মাল থাকে। তাহলে এটা গেল হেপাটিক জন্ডিস। আর বাকিটা থাকছে পোস্ট হেপাটিক বা অবস্ট্রাকটিভ জন্ডিস। পোস্ট হেপাটিক মানে হচ্ছে যখন কারণটা হচ্ছে লিভারের নিচে, মানে লিভারের বাইরে। লিভারের পরে কি দুটো হেপাটিক রাইট হেপাটিক কমন হেপাটিক ডাক্ট, লেফট হেপাটিক ডাক্ট, তারপরে তৈরি হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, তারপরে হচ্ছে গলব্লাডার থেকে সিস্টিক ডাক্ট যুক্ত হলো, কমন বাইল ডাক্ট তৈরি হচ্ছে, তারপরে প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট যুক্ত হেপাটো প্যাঙ্ক্রিয়াটিক ডাক্ট তৈরি হচ্ছে। সেটা ওপেন হচ্ছে অ্যাট দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ডুওডেনাম, যেখানে ভাটার অফ এম্পালা থাকে উইথ গার্ডেড বাই দ্য স্ফিংটার অফ ওডি। সে অ্যানাটমি কালকে আমরা বলেছি। তাহলে এই পাথওয়েতে যদি কোনো অবস্ট্রাকশন হয়, তাহলে যে জন্ডিসটা হবে সেটাই হলো অবস্ট্রাকটিভ জন্ডিস। এবং এখানে যেটা হবে সেটা হলো এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস হবে। এখানে এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস কারণ কি হতে পারে? সিবিডিতে একটা স্টোন হয়ে গেছে, বা গলব্লাডারে স্টোন ইম্প্যাক্টেড হয়ে সিবিডিকে কম্প্রেস করছে, বা কোনো টিউমার হয়েছে, বা কোনো একটা লিম্ফ নোড বেড়ে গিয়ে সিবিডিকে কম্প্রেস করছে, বা হেড অফ দ্য প্যাঙ্ক্রিয়াস একটা কোনো কার্সিনোমা হয়েছে, যেটাকে বলে আমরা পেরি এম্পালারি কার্সিনোমা হয়ে গেছে। এই যে কারণগুলো, সেগুলোই হচ্ছে বেসিক্যালি অবস্ট্রাকটিভ জন্ডিস বা পোস্ট হেপাটিক জন্ডিস। এখানে অবশ্যই এটা বাড়বে, মানে কনজুগেটেড বিলিরুবিনটা এখানে বেশি করে বাড়বে। এখানে অ্যালকালাইন ফসফেটেজ অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। এবং এইখানে যেটা হয় যে অবস্ট্রাকশনের কারণে বাইলের ব্যাকফ্লো হবে এবং ব্লাডে বাইল সল্ট গুলো আসবে, বাইল অ্যাসিড গুলো আসবে। বাইল সল্ট গুলো সাবকিউটেনিয়াস টিস্যুতে ডিপোজিট হবে, নার্ভকে ইরিটেট করবে, পেশেন্টের একটা ইচিং থাকবে। তাহলে যে সমস্ত পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে তাদের একটা কমপ্লেন থাকে যে শরীর চুলকাচ্ছে, এটা একটা হয়। আর কি হবে, যেহেতু বাইল নিচের দিকে নামতে পারছে না, মানে পেটের মধ্যে বাইল আসতে পারছে না, তাহলে কি হবে, ফ্যাটের ডাইজেশনে প্রবলেম হবে। মানে পেশেন্ট যখন ফ্যাট জাতীয় খাবার খাবে ডাইজেস্ট করতে পারবে না এবং পায়খানার সাথে ফ্যাট বেরিয়ে যাবে। সেটাকে বলি আমরা স্টিয়াটোরিয়া। এটা হলো প্লাস হচ্ছে যেহেতু মানে ফ্যাটের ডাইজেশন হচ্ছে না, কারণ বাইল আসতে পারছে না বলে, তাহলে কি হবে যে ফ্যাট সলুবল যে সমস্ত ভিটামিন গুলো রয়েছে, যেমন ভিটামিন এ, ডি, ই, কে, এগুলো অনেকদিন ধরে কি হবে, মানে জন্ডিসটা থাকলে এই ভিটামিনগুলো ডেফিসিয়েন্সি হবে। আর কি হচ্ছে, যেহেতু বিলিরুবিন নামতে পারছে না নিচের দিকে, গাট ব্যাকটেরিয়া সেটাকে ইউরোবিলিনোজেনে কনভার্ট করতে পারবে না, তাহলে স্টার্কোবিলিনোজেন থাকবে না। তাহলে কি হবে, স্টুলের যে ইয়েলো বা ব্রাউন কালার হয় সেটা না হয় কি হবে, ক্লে কালার স্টুল হবে, মাটির মতো একটা রং হবে, ক্লে কালার্ড স্টুল। এবং এই জিনিসগুলো আমরা রোগীর কাছ থেকে হিস্ট্রি নিয়ে ডিফারেন্সিয়েট করি যে পেশেন্টের
কোন জন্ডিসটা হয়েছে, কি কারণে হয়েছে, এবং ট্রিটমেন্টও কিন্তু সেই হিসাবে হয়। তাহলে এটা আমি টাইপস অফ জন্ডিসের একটা জাস্ট শর্ট একটা ওভারভিউ দিলাম। প্রত্যেকটা ডিটেলস বলা যায়, কিন্তু ডিটেলস আলোচনা করবো না বা এখন সম্ভব না, সেটা আলাদা করে ক্লাস নিতে হবে। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই যে কালকে যখন বিলিরুবিনের নর্মাল মেটাবলিজম আমি আলোচনা করছিলাম, তো সেখানে আমরা দেখেছি যে আরবিসির যে ফাইনাল মানে লাইসিস হচ্ছে সেটা হচ্ছে কোথায়, স্প্লিনের রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলে। এই হচ্ছে স্প্লিন, এটা হলো রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল। ওল্ড আরবিসি যখন এখানে এনগালফ হচ্ছে, এখানে মেমব্রেনে আলাদা হয়ে যাচ্ছে, কালকে এগুলো ডিসকাস করেছি আমি। হিম আলাদা হয়ে যাবে, গ্লোবিন আলাদা হয়ে যাবে। তাহলে এখানে আমরা কি দেখছি যে যখন একটা নর্মাল আরবিসি আফটার কমপ্লিটিং ইটস অ্যাভারেজ হাফ লাইফ 120 days, old RBC phagocytosed by the reticulo endothelial cell of the spleen, এবং স্প্লিনের মধ্যেই আরবিসির লাইসিস হচ্ছে মানে ব্রেকডাউন হচ্ছে। এটাকে বলি আমরা, এটা কিন্তু ব্লাড ভেসেলের ভেতরে বা ব্লাড যখন ফ্লোয়িং আছে, ভেসেলের ভেতরে ব্লাড বা আরবিসি আছে, তখন আরবিসির লাইসিস বা ব্রেকডাউন হচ্ছে না। ব্রেকডাউনটা হচ্ছে কোথায়, ব্লাড ভেসেল থেকে বেরিয়ে একদম স্প্লিনের রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে, এবং এটাকেই বলা হয় এক্সট্রা ভাস্কুলার হিমোলাইসিস। আর যখন কারো আরবিসি ব্লাড ফ্লোতে যখন আছে, মানে ব্লাড ভেসেলের ভেতরে আছে আরবিসি, এবং এখানে আরবিসির লাইসিস হচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে, সেটাকে বলি আমরা ইন্ট্রাভাস্কুলার হিমোলাইসিস। তাহলে নর্মাল যে বিলিরুবিন মেটাবলিজম হচ্ছে, যেখানে 120 ডেজ পরে আরবিসি ডিস্ট্রাকশন লাইসিস হচ্ছে, সেটা হলো বেসিক্যালি এক্সট্রা ভাস্কুলার হেমোলাইসিস। আর যখন একটা আরবিসি ব্লাড ভেসেলের মধ্যেই লাইসিস হয়, তাকে বলি আমরা ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস। তাহলে এখানে মেইনলি যেটা আমি বলতে চাইলাম যে ইন্ট্রাভাস্কুলার হেমোলাইসিস এবং এক্সট্রা ভাস্কুলার হেমোলাইসিস বলতে কি বোঝায়, এটা একটা দিক গেল। আচ্ছা, কালকে আমি আরো বলেছিলাম যে হিমটা হচ্ছে একটা টেট্রাপাইরল রিং স্ট্রাকচার। আর সেন্টারের ক্ষেত্রে আয়রন ফেরাস ফর্মে। এইটা হচ্ছে একটা হিমের স্ট্রাকচার। এরকম 4টে হিম থাকে একটা হিমোগ্লোবিন মলিকিউলের মধ্যে, কারণ একটা হিমোগ্লোবিন হচ্ছে হিমোগ্লোবিন টেট্রামার, আর এটা হলো হিম। আর এর সাথে যদি একটা আমি গ্লোবিন চেন অ্যাড করে দিই, যেটা হলো পলিপেপটাইড, সেটাই হচ্ছে হিমোগ্লোবিন। এবং এটা হচ্ছে একটা হিমোগ্লোবিন মনোমার। এরকম যখন 4টে হিমোগ্লোবিন মনোমার একসঙ্গে যুক্ত হয়, যেটাকে বলে আমরা টেট্রা হিমোগ্লোবিন, এটা যদি একটা হিম হয় যেখানে একটা আয়রন আছে, এই একটা গ্লোবিন, এই আয়রন, একটা গ্লোবিন চেন, আর একটা গ্লোবিন চেন, এটা হলো আয়রন আর একটা গ্লোবিন চেন, এটাকে বলা হয় হিমোগ্লোবিন টেট্রামার। এইটা হচ্ছে একটা কমপ্লিট হিমোগ্লোবিন মলিকিউল। তার মধ্যে অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে দুটো আলফা চেন থাকে, দুটো বিটা চেন থাকে, মানে হিম পার্টটা একই রকম। আর এই যে গ্লোবিন চেন গুলো থাকে 4টের মধ্যে দুটো আলফা চেন থাকে, দুটো বিটা চেন থাকে, এটা অবশ্যই অ্যাডাল্ট হিমোগ্লোবিন। তাহলে এইটা হচ্ছে হিমোগ্লোবিন টেট্রামার। কালকে আমরা ডিসকাস করেছি যখন হিম অক্সিডেজ এনজাইমটা এর উপরে কাজ করবে, এটা ভেঙে তৈরি হয় একটা আয়রন বেরিয়ে আসে,
কার্বন মনোক্সাইড তৈরি হয়, বিলিভার্ডিন তৈরি হয়। এবং এটা হচ্ছে অনলি ওয়ান রিয়াকশন ইন দ্য হিউম্যান বডি যেখানে কার্বন মনোক্সাইড রিলিজ হয়। আমি একটু আয়রনটা নিয়ে এখানে কথা বলবো, সেই জন্য এতগুলো কথা বললাম। তাহলে এই যে আয়রন রিলিজ হলো, এটা বডিতে রিইউটিলাইজ হয় বা স্টোর থাকে। তাহলে আয়রন রিলিজ হলো, মানে ভেঙে যাওয়ার ফলে টেট্রাপাইরয়েড রিংটাকে ওপেন করে দেয়। এই আয়রন তখন অ্যাপোফেরিটিনের সঙ্গে যুক্ত হয়ে যায়। অ্যাপোফেরিটিন, যে জিনিসটা তৈরি হয় তার নাম হলো ফেরিটিন। এখানে আয়রন ফেরিক ফর্মে থাকে এবং এটাই হলো স্টোরেজ ফর্ম অফ আয়রন। এবার আয়রন গুলো কি হয়, যে স্টোরেজ ফেরিটিন গুলো রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে স্টোর থাকে। এই যদি একটা রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল হয়, তাহলে এরকম ফেরিটিন মলিকিউল গুলো তৈরি হয়ে সংযুক্ত হয়ে একটা আয়রন স্টোরেজ হিসেবে থাকে। তাহলে যখন ফেরিটিন মলিকিউল গুলো পরপর যুক্ত হয়ে একটা অনেক পলিমার তৈরি করে, এই কন্ডিশনটাকে বলা হয় হিমোসিডারোসিস। তাহলে হিমোসিডারোসিস কথাটার মানে হচ্ছে যে একটা রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেলের মধ্যে এক্সেস আয়রন ডিপোজিট হচ্ছে, জমা হচ্ছে অ্যাজ ফেরিটিন। অনেকগুলো ফেরিটিন তো হিমোসিডারিন তৈরি করে, হিমোসিডারোসিস। বাট তখন কিন্তু কোনো দেয়ার ইজ নো টিস্যু ড্যামেজ। তাহলে যখন কোন একটা সেলের মধ্যে, পার্টিকুলারলি রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল, তার ভিতরে এক্সেস আয়রন ডিপোজিট হচ্ছে বাট দেয়ার ইজ নো টিস্যু ড্যামেজ, সেটাকে বলি আমরা হিমোসিডারোসিস। আর যখন এক্সেস আয়রন ডিপোজিট হওয়ার ফলে সেলের বা টিস্যুর প্যারেনকাইমা ড্যামেজ হতে থাকে, সেটাকে বলি আমরা হিমোক্রোমাটোসিস। ঠিক আছে, তাহলে হিমোসিডারোসিস এবং হিমোক্রোমাটোসিস দুটোর মধ্যে যদি সিম্পল বেস্ট একটা মানে ডিফারেন্সিয়েট করা যায়, তাহলে হলো যে এক্সেস আয়রন ইনসাইড দ্য রেটিকিউলো এন্ডোথেলিয়াল সেল বাট দেয়ার ইজ নো টিস্যু ড্যামেজ। তাহলে এক্সেস আয়রন উইথাউট টিস্যু ড্যামেজ, দ্যাট ইজ হিমোসিডারোসিস। আর এক্সেস আয়রন ডিপোজিশন হুইচ কজেস প্যারেনকাইমাল ড্যামেজ টু দ্য সেল ইজ কল্ড হিমোক্রোমাটোসিস। তাহলে এক্সেস আয়রন উইথাউট টিস্যু ড্যামেজ, দ্যাট ইজ হিমোসিডারোসিস। এক্সেস আয়রন উইথ টিস্যু ড্যামেজ, দ্যাট ইজ হিমোক্রোমাটোসিস। এবারে এই হিমোক্রোমাটোসিস হিমোসিডারোসিস সম্পর্কে আরো ডিটেলস আলোচনা আছে, এগুলো আলাদা টপিক, কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি, এগুলো অনেক ডিটেলস আছে, সেটা আমি এখানে ডিসকাস করছি না। যদি কখনো হিমোক্রোমাটোসিস বা হিমোসিডারোসিস আমি ডিসকাস করি, সেটা তখন ফার্দার ওখানে ডিসকাস করবো যে এটা কি কারণে হয়। এটা এইচএফ জিন মিউটেশন থেকে হয় গাটের মধ্যে, যেখানে এক্সেস আয়রন অ্যাবজর্পশন হয়, এগুলো অনেক ব্যাপার আছে, তো এগুলোতে এখন আমি যাচ্ছি না। তাহলে এই জিনিসগুলো আশা করছি বোঝা গেল। লাস্ট একটা জিনিস বলে শেষ করব, যে কতগুলো জেনেটিক ভ্যারাইটি অফ জন্ডিস আছে। জেনেটিক টাইপস অফ জন্ডিস, তার মধ্যে একটা হচ্ছে আনকনজুগেটেড, আর একটা হলো কনজুগেটেড। এখানে দুটো টাইপ আছে, একটাকে বলি আমরা গিলবার্ট সিনড্রোম, আর একটাকে বলি আমরা ক্রিগলার নাজ্জার সিনড্রোম বা সিএনএসও বলা হয় এটাকে, ক্রিগলার নাজ্জার সিনড্রোম বা গিলবার্ট সিনড্রোম। এগুলো হলো অটোজোমাল রিসেসিভ ভ্যারাইটি। এটা কি, এই গিলবার্ট সিনড্রোম এবং ক্রিগলার নাজার সিনড্রোম এটা কেন হয় বা কিভাবে হয়, মেকানিজমটা কি?
যেখানে হচ্ছে আমরা দেখবো যে ব্লাডে আনকনজুগেটেড বিলিরুবিন থাকে। এবার আমরা এবং কারণটা অবশ্যই অটোজোমাল রিসেসিভ। এবার দেখুন যে এনজাইম ডেফিসিয়েন্সি রিলেটেড যে সমস্ত জেনেটিক ডিজিজগুলো হয় সেগুলো সাধারণত অটোজোমাল রিসেসিভ হয়। তাহলে অল এনজাইম রিলেটেড যে সমস্ত জেনেটিক ডিজিজগুলো হয় ম্যাক্সিমামটাই হচ্ছে অটোজোমাল রিসেসিভ, কিছু অবশ্যই এক্সেপশন আছে। তাহলে এবার আমি ডিসকাস করবো যে গিলবার্ট সিন্ড্রোম এবং ক্রিগলার-নাজার সিন্ড্রোম জিনিসটা কি। বিলিরুবিন মেটাবলিজমে আমরা দেখেছি যে হেপাটোসাইটের মধ্যে, সাপোজ এটা হলো একটা হেপাটোসাইট, এইখানে সাপোজ নিউক্লিয়াস এটা, আর এইখানে আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই হেপাটোসাইটের যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম সেইখানে আনকনজুগেটেড বিলিরুবিনের কনজুগেশন হয়, সেটা আমরা আগের দিনে ডিসকাস করে নিয়েছি। এবং যে এনজাইমটা আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড করে তার নামটা আমরা পড়েছি ইউরিডিন ডাইফসফেট গ্লুকিউরোনিল ট্রান্সফারেজ। তাহলে এই এনজাইমটা আনকনজুগেটেড বিলিরুবিনকে কনজুগেটেড করে। যদি কোনো জেনেটিক মিউটেশনের কারণে বাবা এবং মা দুজনে ক্যারিয়ার হন তাহলে কি হবে, অটোজোমাল রিসেসিভ প্যাটার্নে এই এনজাইমটা ডেফিসিয়েন্সি হয়। এই এনজাইমটা যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে গিলবার্ট সিন্ড্রোম এবং ক্রিগলার-নাজার সিন্ড্রোমটা হয়। গিলবার্ট সিন্ড্রোমটা ইউজুয়ালি আমরা অ্যাডাল্টদের দেখতে পাই, সেখানে একটা মাইল্ড একটা আনকনজুগেটেড, যেটা প্রথমেই বলে দিয়েছিল আনকনজুগেটেড ভ্যারাইটি, কারণ হচ্ছে এখানে কনজুগেশন হচ্ছে না বিকজ অফ দ্য এনজাইম ডেফিসিয়েন্সি। আমরা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে হঠাৎ সাডেনলি বা কোনো ইনসিডেন্টালি এলএফটি করতে গিয়ে দেখি যে আনকনজুগেটেড বিলিরুবিনটা মাইল্ডলি বেড়ে যাচ্ছে। কোনো একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে যদি একটা আনকমপ্লিকেটেড আনএক্সপ্লেনড ইনসিডেন্টালি একটা আমি আনকনজুগেটেড মাইল্ড হাইপার বিলিরুবিনেমিয়া পেয়ে থাকে, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ গিলবার্ট সিন্ড্রোম আনটিল অর আনলেস প্রুভড আদারওয়াইজ। তাহলে কোনো একটা অ্যাডাল্ট পার্সনের ক্ষেত্রে কোনো ইনসিডেন্টাল একটা আমি আনকমপ্লিকেটেড মাইল্ড ফর্মে একটা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া পাচ্ছি, দ্যাট ইজ কনসিডার্ড অ্যাজ গিলবার্ট সিন্ড্রোম আনটিল আনলেস প্রুভড আদারওয়াইজ। তাহলে কোনো একটা অ্যাডাল্ট পার্সন আমরা এলএফটি টেস্ট করতে গেলেন, দেখলেন যে সবকিছুই এলএফটি নর্মাল আছে, পেশেন্টের কোনো সমস্যা নাই, কিছুই হচ্ছে না, শুধু আনকনজুগেটেড বিলিরুবিন একটু বেড়ে আছে, দ্যাট ইজ কল্ড জিএস সিন্ড্রোম বা গিলবার্ট সিন্ড্রোম। এটার কোনো ট্রিটমেন্ট লাগে না এবং কোনো সমস্যা হয় না, লিভার এনজাইম, লিভার হিস্টোপ্যাথোলজি সবকিছুই কিন্তু নর্মাল থাকে, কোনো ট্রিটমেন্টও লাগে না। তবে হ্যাঁ, ফেনোবারবিটাল দিলে অনেক সময় কিছুটা কাজ হয়, ফেনোবারবিটাল দিয়ে ট্রিটমেন্ট করা যায়। তাহলে এইটা হলো গিলবার্ট সিন্ড্রোম। আর যেটা হচ্ছে সিএনএস যেটা বললাম বা ক্রিগলার-নাজার সিন্ড্রোম, এটা দু রকম হয়, এটা টাইপ 1 আর এটা হলো টাইপ 2। এগুলো কম বয়সে নিওনেটদের দেখা যায়। টাইপ 1, তাহলে এখানে কি বললাম যে গিলবার্ট সিন্ড্রোমে এনজাইমটার একটা ডেফিসিয়েন্সি থাকে, মাইল্ড ডেফিসিয়েন্সি, যার ফলে কি হয় যে যেহেতু পুরোপুরি ডেফিসিয়েন্ট হয় না, মাইল্ড এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে মাইল্ড একটা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হয়। কিন্তু ক্রিগলার-নাজার সিন্ড্রোম টাইপ 1-এ এনজাইমটা কমপ্লিটলি অ্যাবসেন্ট থাকে, মানে এনজাইমটা থাকেই না, একদম সিভিয়ার কমপ্লিট ডেফিসিয়েন্সি অফ দিস এনজাইম, যার ফলে কি হবে, এটা খুব সিভিয়ার হয়, বাচ্চাদের হয়, সিভিয়ারটা আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হয়, বেশি দিনে সার্ভাইভ করে না, ব্রেনে বিশেষ করে বেজাল গ্যাংলিয়াতে ডিপোজিট হয়, কার্নিক টেরাস হয়, মর্টালিটি রেট অনেক বেশি বা বাচ্চারা বাঁচে না। সেটা হলো টাইপ 1 ক্রিগলার-নাজার সিন্ড্রোম, যেটাতে ফেনোবারবিটালের কোনো রেসপন্স নেই। আর টাইপ 2 যেটা, সেখানে হচ্ছে মাইল্ড আর মডারেট ডেফিসিয়েন্সি অফ দ্য এনজাইম, যেখানে একটা মাইল্ড একটা কি বলে যে আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া থাকে, দ্যাট ইজ মানে কি বলবো, দ্যাট রেসপন্স টু ফেনোবারবিটাল। তাহলে খুব সহজ কথাই বলে দিই
গিলবার্ট সিনড্রোম এবং ক্রিগলার নাজার সিনড্রোম দুটো অটোজোমাল রিসেসিভ। গিলবার্ট সিনড্রোমটা হচ্ছে মাইল্ড ডেফিসিয়েন্সি অফ দিস এনজাইম, যেখানে একটা অ্যাডাল্ট পার্সনদের ক্ষেত্রে আনএক্সপ্লেন্ড একটা মাইল্ড হাইপার আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া থাকে, দ্যাট ইজ যেটা ফেনোবারবিটাল দিয়ে রেসপন্স হয়, সেটাই হলো গিলবার্ট সিনড্রোম। আর ক্রিগলার নাজার টাইপ 1টা হচ্ছে কমপ্লিট ডেফিসিয়েন্সি অফ দ্য এনজাইম, ফেনোবারবিটাল দিয়ে কোনো রেসপন্স হয় না। আর টাইপ 2তে একটা মাইল্ড টু মডারেট ডেফিসিয়েন্সি হয়, যেখানে ফেনোবারবিটাল দিয়ে ট্রিটমেন্ট করা যায়। তাহলে আশা করি বোঝা গেল যে গিলবার্ট সিনড্রোম কি, ক্রিগলার নাজার সিনড্রোম কি, হোয়াট ইজ টাইপ 1 টাইপ 2, ক্রিগলার নাজার সিনড্রোম, এটা হয়ে গেল। আর যেগুলো হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া ডিউ টু জেনেটিক কজ, তারও দুটো আছে। একটা হলো ডুবিন জনসন সিনড্রোম এবং আরেকটা হলো রটার সিনড্রোম। এগুলো কিন্তু কনজুগেটেড, মানে যদি কারো ডুবিন জনসন বা রটার সিনড্রোম হয়, যেগুলো হচ্ছে জেনেটিক টাইপস অফ জন্ডিস বা ইনহেরিটেড টাইপস অফ জন্ডিস বা কনজেনাইটাল জন্ডিস আমরা বলতে পারি, সেটা একটা হলো ডুবিন জনসন এবং আরেকটা হলো রোটর সিনড্রোম। হোয়াট ইজ দ্য মেকানিজম, একটু ডিসকাস করি, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তাহলে এখন আমি ডিসকাস করবো যে ডুবিন জনসন এবং রোটর সিনড্রোমে কেন কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়াটা হয় বা কনজুগেটেড বিলিরুবিন বেড়ে যায়। তার আগে একটা হেপাটোসাইটের ছবি আঁকি। এইটা হচ্ছে একটা হেপাটোসাইট, এটা আমি কালকে মানে বিলিরুবিন মেটাবলিজম ডিসকাস করেছি। এইখানে একটা প্রোটিন ছিল যার নাম ছিল ক্যারিয়ার প্রোটিন। এই ক্যারিয়ার প্রোটিন গুলো কালকে নাম বলিনি, নাম হচ্ছে ও ATP1 B1 আর ও ATP1 B3। এই ক্যানালিকিউলার সাইডে কি ছিল, MRP2। এখান দিয়ে কনজুগেটেড বিলিরুবিন বেরিয়ে আসে। MRP2 প্রোটিন, তার নাম বা ফুল ফর্মটা বলেছিলাম, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স অ্যাসোসিয়েটেড প্রোটিন টাইপ 2। এই যে প্রোটিন, এর যে জিনটা থাকে, সেই জিনটা হলো ABCC2, অর্থাৎ ABCC2 জিনের যখন এক্সপ্রেশন হয়, MRP2 প্রোটিনটা তৈরি হয়। এটা ডিএনএ তে আছে, সেলের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে ক্রোমোজোম আছে, ক্রোমোজোম একটা পার্ট হচ্ছে ডিএনএ। সেই যে ABCC2 জিন এর যখন এক্সপ্রেশন হয়, মানে ট্রান্সলেশন হচ্ছে, এই প্রোটিন চ্যানেলও এখানে ইনসার্টেড হয়ে যায়। তাহলে এই জিনের যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কি হবে, এই প্রোটিনটা ঠিকঠাক তৈরি হবে না, ডিফেক্টিভ হবে। তাহলে রোটর সিনড্রোমের কারণটা হচ্ছে রোটর সিনড্রোমের মেকানিজমটা হচ্ছে ABCC2 জিন মিউটেশন। তাহলে এই জিন যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কি হবে, এই প্রোটিনটা তৈরি হবে না বা ডিফেক্টিভ হবে। তাহলে কি হবে, যে হেপাটোসাইট থেকে কনজুগেটেড বিলিরুবিন রিলিজ হতে পারবে না, বাইল ক্যানালিকুলার সিস্টেমে আসতে পারবে না। তাহলে কি হবে, এই সেলের মধ্যে কনজুগেটেড বিলিরুবিনটা কি হবে, অ্যাকুমুলেট হতে শুরু করবে। এবং এই কনজুগেটেড বিলিরুবিন, এইখানে আরেকটা প্রোটিন আছে MRP3, এটা হলো MRP2, বাইল ক্যানালিকুলার যে মেমব্রেন সাইড সেই দিকে আছে, আর MRP3টা হচ্ছে সাইনোসয়েডাল সাইডে আছে। এইটা দিয়ে তখন কি করবে, এই কনজুগেটেড বিলিরুবিন স্পিল ব্যাক করে ব্লাডে আসবে। যখন কোনো পেশেন্টের কোলেস্টেসিস হয়, যেটা আমি একটু আগে ডিসকাস করলাম, যে ইন্ট্রাহেপাটিক অর মানে এক্সট্রা হেপাটিক কোলেস্টেসিস, যখন কনজুগেটেড বিলিরুবিন বা বাইল সল্টের যে মানে
হেপাটোসাইট থেকে ব্যাকফ্লো হয়ে ব্লাডে যায়, সেটা কিন্তু এই থ্রু দিস MRP3। মানে যখন একটা অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে, কোলেস্টেসিস হচ্ছে, যার কারণে এই সেল থেকে বিলিরুবিন রিলিজ হতে পারছে না, সেলের ভিতরে জমা হচ্ছে, সেটাও সেই বিলিরুবিনও কিন্তু কনজুগেট বিলিরুবিন MRP3 দিয়ে ব্যাক করে ব্লাডে যায়। তাহলে এই MRP3 দিয়ে ব্যাক করে ব্লাডে যায়, তার মানে কি, যখন ABCC2 জিন মিউটেশন হচ্ছে, MRP2 তৈরি হচ্ছে না, ডিফেক্টিভ হচ্ছে, কনজুগেটেড বিলিরুবিন রিলিজ হতে পারছে না, সেটা ব্যাক করে ব্লাডে চলে যাচ্ছে, দ্যাট ইজ রোটর সিনড্রোম। তাহলে এই যে MRP2 প্রোটিনের জিনটা হচ্ছে ABCC2, আর MRP3 যে জিনটা, তাহলে সেটা কি হবে, ABCC3। এবার কি হয়, এই যে কনজুগেটেড বিলিরুবিন সেল থেকে বেরিয়ে যাচ্ছে, এরকম টাইপের কিছু ক্যারিয়ার প্রোটিন আছে, যেমন এই OATP P1B1 বা OATP P1B3, এই চ্যানেলগুলোর মাধ্যমে আবার কনজুগেটেড বিলিরুবিন গুলো সেলের ভেতরে রিআপটেক হয়। তাহলে কোনো মানুষের যদি এই জিনগুলো মিউটেশন হয়ে যায়, যেটা হচ্ছে OATP B1B, এই প্রোটিন ক্যারিয়ার প্রোটিনগুলো যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কি হবে, এই কনজুগেটেড বিলিরুবিনের রিআপটেক হবে না। এই রিআপটেক যখনই বন্ধ হয়ে যাবে, তখনই কি হবে, আবার ব্লাডে কনজুগেটেড বিলিরুবিনের পরিমাণটা বাড়বে, এবং সেটাই হচ্ছে ডুবিন জনসন সিনড্রোম। তাহলে আশা করছি বোঝা গেল যে জিনিসটা কি। তাহলে রোটর সিনড্রোম হচ্ছে ABCC2 জিন যখন মিউটেশন হয়ে যাচ্ছে, MRP2 ডিফেক্টিভ হচ্ছে, তৈরি হচ্ছে না বিলিরুবিন, কনজুগেটেড বিলিরুবিন রিলিজ হবে না, সেলের মধ্যে জমা হবে, সেটা ব্লাডে গিয়ে ব্যাক করবে। এটা হলো রোটর সিনড্রোম। এবার যেটা ডুবিন জনসন সিনড্রোম বললাম, এই যে OATP P1 বা B1B3, এই যে সেল থেকে কনজুগেটেড বিলিরুবিন বেরিয়ে যাচ্ছে, এদেরকে রিআপটেক করার জন্য কিন্তু এরকমের কিছু প্রোটিন চ্যানেল আছে, ক্যারিয়ার প্রোটিন আছে, যে কনজুগেটেড বিলিরুবিন সেল থেকে বেরিয়ে যাচ্ছে, সেটাকে আবার রিআপটেক করে। এই রিআপটেকটা যদি বন্ধ হয়ে যায় বিকজ অফ মিউটেশন অফ দিস প্রোটিন, তাহলে যে কনজেনাইটাল বা ইনহেরিটেড কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া হচ্ছে, দ্যাট ইজ ডুবিন জনসন সিনড্রোম। আর যখন এইটা ডিফেক্টিভ হচ্ছে, দ্যাট ইজ রোটর সিনড্রোম। তাহলে গিলবার্ট সিনড্রোম, ক্রিগলার-নাজার সিনড্রোম টাইপ 1 টাইপ 2, আনকনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া, আর রোটর সিনড্রোম এবং ডুবিন জনসন সিনড্রোম, এটা হচ্ছে কনজুগেটেড হাইপার বিলিরুবিনেমিয়া। আরেকটা জিনিস বলেই খালি শেষ করব, এই যে বললাম ABCC2 জিন, এটা বেসিক্যালি এর ABC জিন, এর ফুল ফর্ম কি, ABCর কথাটার মানে হলো ATP বাইন্ডিং ক্যাসেট সাব ফ্যামিলি C, মেম্বার 2, এটা হলো জিন। তাহলে এটার নাম একই রকম ভাবে হবে, ATP বাইন্ডিং ক্যাসেট সাব ফ্যামিলি C, মেম্বার 3। তাহলে এই জিনের যদি মিউটেশন হয়, তাহলে সেটাই হলো রোটর সিনড্রোম। আর এটা যখন ডিফেক্টিভ হচ্ছে, বিকজ অফ ডিফেক্টিভ দিস চ্যানেল প্রোটিনস OATP1B1 বা B3 যখন রিআপটেক হবে না কনজুগেটেড বিলিরুবিনের, দ্যাট ইজ ডুবিন জনসন সিনড্রোম। তাহলে বিলিরুবিন রিলেটেড যে ক্লিনিক্যাল ডিসকাশন আজকে এটুকুই থাক। পরে যদি কোনো টপিক আরো ভালো মাথায় আসে এই রিলেটেড, তাহলে সেটা আমি আবার ডিসকাস করব। তাহলে আজকে এখানেই শেষ করছি।